অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর আর টাইম। কেমন আছেন নাবিল খান? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছে। চলুন আমরা প্রশ্ন শুরু করি। আজকে আমরা নিয়ত করেছি যে আজকের আরেকটাই আমরা কোনোভাবেই 30 মিনিটের উপর যেতে দেবো না, সম্ভব হলে এটাকে 25 মিনিটের মধ্যে আমরা আটকে বেঁধে 20 মিনিটের মধ্যে করতে পারলে আরো ভালো। excellent। ঠিক আছে, দুর্দান্ত। এটা একটা কয়েকদিন ধরে এটা একটা পডকাস্ট হয়ে যাচ্ছে। লেটস গো। লিওনেল মেসি 400 অ্যাসিস্ট নিয়ে কোনো কথাবার্তা আছে বোধহয়? হ্যাঁ, এই টাইপের বেশ কিছু আপনার প্রশ্ন রয়েছে। লিওর ঐতিহাসিক 400 অ্যাসিস্টের এই রেকর্ড অদূর ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে কিনা, এই ব্যাপারটা আসলে অনেকে জানতে চেয়েছেন। আমি জানি না মানে কেউ ভাঙতে পারবে কিনা। সেকেন্ড হাইয়েস্ট আসলে কার রয়েছে এই রেকর্ডটাকে আমরা জানি না, দেখতে হবে। তবে মেসির অ্যাসিস্টের রেকর্ডটা তার গোলের মতোই সুন্দর, এটুকু আমরা জানি। আমি এটুকু জানি যে পৃথিবীতে আরেকটা মাল খুঁজে পাওয়া যাবে না যে মাল একই সঙ্গে গোল এবং অ্যাসিস্টের নাম্বার এরকম হইতে পারে। ঠিক আছে, এইটা সম্ভবত আমরা আমাদের জীবদ্দশায় আর পাবো না। এখানে ওই শব্দটা ব্যবহার করলাম অন্য সেন্সে, মানে সাচ আ থিং। ঠিক আছে, তো ওইটাই আর কি। লিওনেল মেসির আরেকজন পারবে কিনা জানি না, কিন্তু এই দুইটা কম্বাইন করে আরেকটা ক্রিয়েচার বোধহয় আমরা আমাদের জীবদ্দশায় দেখার সম্ভাবনা খুব কম। ধরেন হচ্ছে পরে হাইলাইটসটাই দেখছিলাম, ধরেন গতকালকেও তিনি যেভাবে আসলে গোলটা করেছেন, মানে এখনো ওই মেসিকে দেখে যাই আমরা প্রতিযোগিতামূলক ফুটবলে ওইভাবেই আসলে খেলতে। এবং এই ম্যাচটা ইন্টার মায়ামির জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা ন্যাশভিলকে হারিয়ে দিয়েছে। অদূর ভবিষ্যতে আসলে দেখতে পারবো না, এটা ফর শিওর। হয়তো কয়েক যুগ পর দেখলেও দেখতে পারেন। ভাই 400 অ্যাসিস্ট করাও ধরুন অদূর ভবিষ্যৎ, আপনি 10 বছর 15 বছরের স্প্যানও যদি আপনি ধরেন, বিরাট ব্যাপার। এটা একটা হিউজ বিরাট ব্যাপার। তবে একটা জিনিস হচ্ছে যে ধরেন যে আমলে অ্যাসিস্টের সংখ্যাটা রাখা হতো না, একটা আমল ছিল না যে সময় অ্যাসিস্ট তো আসলে ফুটবলের হিসাবে অনেক বেশি লেটেস্ট একটা ডেটা, কিন্তু একটা সময় তো অ্যাসিস্টের কোনো ডেটা থাকতো না। ধরেন দিয়েগো মারাদোনার যে গোলটা 1986 বিশ্বকাপে যেটা তিনি করলেন, গোল অফ দ্য সেঞ্চুরি যেটাকে বলা হয়, কয়েকজনকে কাটিয়ে, ওই গোলের অ্যাসিস্ট যিনি করেছিলেন তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তিনি আমাকে ওই গোলের অ্যাসিস্ট তো একটা অ্যাসিস্ট অবশ্যই, ওইটাও তো একটা ধরেন হচ্ছে কি গোল অফ দ্য সেঞ্চুরির অ্যাসিস্ট, গোল অফ দ্য সেঞ্চুরি। আর ওই গোলের অ্যাসিস্ট দাতা কেন আমার কাছে এত গুরুত্বপূর্ণ, কারণ ওই গোলটার মাহাত্ম্যের কারণে ওই অ্যাসিস্ট দাতা, ওই অ্যাসিস্টটা লোকে মনে রেখেছে কারণ উনি পাসটা দিয়েছিলেন, এই কারণেই যে ওটা সর্বশেষ পাসটা করতে গেছে। কিন্তু ওই আমলে লোকে কে অ্যাসিস্ট করেছেন এইটা আসলে অত কাউন্টে রাখতেন না, মানে ঘরোয়া ফুটবলে বা এরকম কিছু। এই কারণে অ্যাসিস্টের প্রপার ডেটাটা আমরা আসলে এক অর্থে জানি না। আর এখন তো ধরেন হচ্ছে কি যে গোল কন্ট্রিবিউশন নামে আলাদা একটা ট্যালি আসলে খোলা থাকে, যে আপনি কয়টা গোল করেছেন, কয়টা গোল আপনি করিয়েছেন, মানে আপনি অ্যাসিস্ট করিয়েছেন কয়টা গোলকে, সেই জিনিসটাও তো এখন একটা মানদণ্ডের মধ্যে আসলে পড়ে। এবং এখন কথা হচ্ছে যে প্রি অ্যাসিস্ট নামে একটা জিনিস থাকবে কিনা। মানে অনেক সময় দেখা যায় যে প্রি অ্যাসিস্ট অনেক বড় ব্যাপার, হয়তো একটা লং বল সেখান থেকে কাটব্যাক থেকে গোল, বা ধরেন হচ্ছে কি আপনি লেফট সাইড থেকে ধরেন আপনি ঠিক আছে একদম তেড়ে ফুরে নিয়ে আপনি ঢুকলেন, ঢুকে আপনি একটা কাটব্যাক করলেন, ঠিক আছে, কাটব্যাকটা যার কাছে করলেন, ধরেন আমার কাছে করেছেন, ঠিক আছে, হ্যাঁ, এরপর আমি সেটাকে দেখলাম না, আমি শটটা না করে শুটটা না করে আমি শরীফুল হককে বলটা দিয়ে দিই, ঠিক আছে, শরীফুল হক মনে করেন ট্যাপ ইন করে গোলটা দিয়ে দিল। দিন শেষে কিন্তু আপনার কিন্তু ওই প্রি অ্যাসিস্ট কিন্তু মানুষ মনে রাখবে না, মানে মনে রাখবে না মিন্স হচ্ছে কাগজে কলমে কিন্তু থাকবে না, মনে রাখবে কিন্তু ওই অ্যাসিস্টের চামে দিয়ে নামটা হয়ে যাবে আমার। যেমন এই যে প্রি অ্যাসিস্ট ব্যাপারটা, এই কারণে অনেকে চিন্তা করছেন যে এটা ফুটবলে ঢোকানো যায় কিনা, কারণ প্রি অ্যাসিস্টের ডেটা যখন আনবেন তখন আপনি ওখানে দেখবেন লিওনেল মেসি লিড করতেছে, যদি ওই সময় থাকে আর কি, ওই 1-2 করে থাকবেনই। আচ্ছা যাই পরের দ্বিতীয় প্রশ্ন, পেপ গার্দিওলাকে নিয়ে। কল্পনা আক্তার, পেপ গার্দিওলা আজ ডাগ আউটে নিজের 1000তম ম্যাচ পরিচালনা করবেন। আপনাদের কাছে তার কোচিং ক্যারিয়ারের কোন ভার্সনটা সবচেয়ে সেরা মনে হয়? স্টার্ট, বেঞ্চ, সেল, বার্সেলোনা, ম্যান সিটি, বায়ার্ন মিউনিখ। আপনি যা দিচ্ছেন ঠিক এই সিকোয়েন্সে। ট্রু, আমার ক্ষেত্রে তাই। ট্রু, আমার ক্ষেত্রে তাই। বার্সেলোনা টাইমটা হয়তো একটু অল্পই ছিল, কিন্তু বার্সেলোনার ওই পেপ গার্দিওলা বার্সেলোনার এটা রোমান্টিসাইজ করার মতো একটা জিনিস ছিল। তখন যেভাবে তিনি ধরেন যাদেরকে সামলেছেন, যেভাবে সাকসেস এনে দিয়েছেন, সেটা নিয়ে আবার তার জন্য দুর্নাম ছিল, কিন্তু যে আপনার সাকসেসটা সোললি ডিপেন্ডিং অন মেসি, জাভি, ইনিয়েস্তা, পুল, এদেরকে দিয়ে। এটা নিয়ে আবার তিনি এগ্রিও করেন যে হ্যাঁ কি করবো এখন, তাহলে আপনি তো আছে ধরেন ভাই বায়ার্ন মিউনিখ, হ্যাঁ পরে তিনি এগুলো প্রমাণ করেছেন, স্পেশালি ইংল্যান্ডে তো তার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল। আবার এখানে বলতে পারেন ধরেন হচ্ছে আপনি যেইভাবে টিম করেছেন তো জিতবেনই, কিন্তু ধরেন হচ্ছে কি জেতাটা তিনি কিন্তু কনস্ট্যান্টলি লিগ জিতেছেন,
এইটা তো হচ্ছে কি আপনার এটা কোনোভাবে একটা- চারটিখানি এটা কথা। এবং- মানে ইংল্যান্ডে প্রিমিয়ার লিগে আপনি কনস্ট্যান্ট লিগ জিততেছেন। এটাকে ডাল ভাত বানাই দিচ্ছেন উনি, হ্যাঁ। প্রিমিয়ার লিগ জেতাটাকে, টানা 4বার প্রিমিয়ার লিগ জিতে, এবং এইটা তো একটা হিউজ ব্যাপার। এবং পেপ গার্দিওলা ইনফ্লুয়েন্সড কোচ, দেখেন সবাই এখন কাজ করতেছে। মিকেল আর্তেতা তার অ্যাসিস্ট্যান্ট ছিল, এনজো মারেস্কা তার অ্যাসিস্ট্যান্ট ছিল, চেলসির কোচ। শাবি আলোনসো তার আন্ডারে খেলছেন। শাবি আলোনসো যে ভালো কোচ হবেন এটা পেপ গার্দিওলা জানতেন। ভিনসেন্ট কোম্পানি তার প্লেয়ার, হ্যাঁ, এরা সবাই কোচ হইতেছে। মানে ধরেন ফ্যাব্রিগাস ছোটবেলায় যাকে আইডিয়ালাইজ করেছেন তিনি হচ্ছেন পেপ গার্দিওলা। মানে ধরেন হচ্ছে যে মাঝে মাঝে কিছু জিনিস হয় না যে পেপ গার্দিওলা ধরেন গুরু, মানে পেপ গার্দিওলার ওই তত্ত্ব, গার্দিওলা তত্ত্ব ওইভাবে আসলে পরের বিয়াগুলো গেছে, জিনিসগুলো গেছে। যাই, হ্যাঁ, প্রশ্ন রয়েছে। আচ্ছা, হোসেন রাকিব, আমি প্রশ্নটা একটু অবাক হয়েছি। মিকেল আর্তেতার পিছনে আর্সেনাল কেন টাকা নষ্ট করে? এক ম্যাচ ড্র করেই মানে অশান্ত। আচ্ছা ধরেন উনি হয়তো লাস্ট কয়েকটা সিজনের রেশ, বাট এই সিজনেও আপনি যদি আর্সেনালের ড্রয়ের পর দিনে এটা বলেন তাহলে হচ্ছে আর্সেনাল এই সিজন বাকিটা সময় যা করছে ওইটাও তো ছিল হচ্ছে কি একটা ওদের প্রোগ্রেসের রেজাল্টেই। আর প্রত্যেকবার কি হয়, আমরা তো আপনার ওই সো কল্ড কথাটাই আসলে বলি, প্রত্যেকবার আর্সেনাল ইনজুরিতে ভোগে, এইবারও তারা কিন্তু ভুগছে। তারপরও হচ্ছে এবার টেনে টুনে হচ্ছে মিকেল আর্তেতা পাস করে যাচ্ছেন, কারণ উনি বলছিলেন যে একটা গোল দিয়ে 11 জন নিয়ে ডিফেন্স করে, এইটা নাকি উনার পছন্দ না। এখন এই প্রশ্নটা এখন একটু বড্ড বেমানান টাইমে হয়ে গেল না, মানে একটা ম্যাচই মাত্র একটা লোক জিততে তাও পারে ড্র করেছে কিন্তু, এবং তিনি মিকেল আর্তেতার দল আর্সেনাল এই মুহূর্তে ইউরোপের বেস্ট ডিফেন্স, বেস্ট স্ট্রাকচার টিম সম্ভবত সেই কাতারেও থাকতে পারে। তো সেই দলটা একটা ম্যাচ ড্র করেছে। এখন পর্যন্ত তো আমাদেরকে বিশ্বাস করতে পারতে হবে যে মিকেল আর্তেতা যেদিন থেকে আর্সেনালের দায়িত্ব নিয়েছেন তো উন্নতিই করেছেন, এইভাবে যদি দেখেন। কিন্তু তার একটা টাইটেল ডেলিভার করার টাইম হয়ে গেছে, এটা বড্ড দেরি হয়ে যাবে না এটা প্রজেক্টটা। সেটা এইবার তো সেই পথে আছে, এখনো কি সেটা জাজ করার আমি না, ইটস টু আর্লি, ইটস টু আর্লি, মোটেই এগ্রি করছি না। পরের প্রশ্নে যাবো। হ্যাঁ, পরের প্রশ্ন মোহাম্মদ মাহিন মল্লিক, তার প্রশ্ন হুলিয়ান আলভারেজ ফিফা দ্য বেস্ট নমিনেশনে কেন নাই? সে তো আতলেতিকো মাদ্রিদের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ফিফা দ্য বেস্ট নমিনেশন যদি ক্লাবের অর্জনের ওপরেই ভিত্তি করে দেওয়া হতো তাহলে তো সেখানে মেসি, রোনালদো, হাল্যান্ডের থাকার কথা ছিল না। হ্যাঁ, সেক্ষেত্রে ফিফা দ্য বেস্ট নমিনেশন আসলে কিসের ভিত্তিতে দেওয়া হয়? আগের বছরের সেরা পারফরমেন্সের ভিত্তিতে। আর আলভারেজের এই বাদ পড়াটা কি সম্ভবত আতলেতিকো মাদ্রিদ বলে? আতলেতিকো মাদ্রিদের কোনো অ্যাচিভমেন্ট নেই গতবার। হ্যাঁ, মানে ওই যে ধরেন হচ্ছে ওই জিনিসটা চলে আসে যে দলগত ভাবেও আপনি কি করছেন সেটাও হচ্ছে গিয়ে দিন শেষে কাউন্টেবল, ওইটার কারণে হতে পারে। এছাড়া আপনি কি বলবেন? হ্যাঁ, না হলে তো আপনার হচ্ছে গিয়ে যে ফিফা দা বেস্টের নমিনেশন লিস্টে তো তার আসলে থাকা মতো পারফরমেন্স, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তিনি করেছেন, সেইটা হয়তো করেছে। কিন্তু এইটা ধরেন খুবই ডিফিকাল্ট যে একটা টিমে আতলেতিকো মাদ্রিদে যে এগুলা জেতা, কারণ আতলেতিকো মাদ্রিদ কিছু জিতে না, তো সেখানে তো তিনি হাইলাইট হবে না। যেই টিমটা চ্যাম্পিয়ন হয় সেই টিমটা লোকের স্মরণেও থাকে। মানে ব্যাপারটাকে যদি আপনি মোটা দাগে সাধারণ ভাষায় বলেন তাহলে সেটা এইভাবেও ভাবতে পারেন, ট্যাকটিক্যাল মারপ্যাচ সব বাদ দেন, যে লোকের মনে থাকে কোনটা বেশি, যেটা চ্যাম্পিয়ন টিমের জিনিস মনে থাকে, তাই না? তো এইখানে ধরেন কাভারাস খেলিয়াকে আর আলভারেজকে কম্প্যারিজন করতে গেলে দেখা যাবে যে কোনো একটা জায়গায় সে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে বলে তার আগে রাখতে হচ্ছে। মানে এইটা কি করবেন এখন? হ্যাপেন্স। আচ্ছা, মোহাম্মদ সোহাগ হোসেনের প্রশ্ন, রিয়াল মাদ্রিদের বেস্ট সাইনিং কোনটা এই বছরের? হ্যাঁ, হুইসেন, ক্যারেরাস, মাস্তান্তুনো। মনে হয় ক্যারেরাস হচ্ছে গিয়ে নাম্বার 1, এইটা হচ্ছে গিয়ে 2 নম্বরে হুইসেন, 3 নম্বরে মাস্তান্তুনো। মাস্তান্তুনো হচ্ছে গিয়ে তরুণ প্রসপেক্ট, আগা কাস্তে ধীরে। আচ্ছা, এই কাছাকাছি প্রশ্ন, 25-26 ফারদিন সিয়াম, 25-26 উইন্ডোর বেস্ট সাইনিং লুইস দিয়াস কিনা? আচ্ছা, এই টাইপের এটা আশফাকুর রহমানের প্রশ্নটা এক করে দেই। টেল সামথিং অ্যাবাউট লুইস দিয়াস গোলটা নিয়ে বলেন। তারপর ভাই, গতকালকে যে গোলটা তিনি দিয়েছেন, মানে আমার কথা হচ্ছে যেভাবে তিনি ঢুকলেন বাই লাইনের কাছাকাছি জায়গায়, যেভাবে হচ্ছে টাচ করে বলটাকে সামনে নিয়ে, এবং অলিম্পিক গোল অলমোস্ট হচ্ছে সেটাকে আপনার বলতে হবে, মানে অসাধারণ লেগেছে গোলটা। সো ওই হিসেব করলে এই সিজনে যতগুলো পারফর্মার আছেন যারা নতুন করে ক্লাব চেঞ্জ করেছেন, এইটার মধ্যে লুইস দিয়াসকে একেবারে ওপরের দিকে রাখলেও আসলে ভুল হবে না। আমার তো মনে হয় এখন একই রাখতে হবে এই মুহূর্তে। যারা এইবার দল চেঞ্জ করেছেন তাদের ভিতরে লুইস দিয়াজই সবচেয়ে বেশি প্রভাবশালী মানে এই মুহূর্তে। হ্যাঁ, কিন্তু এইটা যে কন্টিনিউ করবে কিনা এটা আমরা জানি না।
মানে যেটা হচ্ছে লুইস দিয়াজের ঘটনাটা হচ্ছে এরকম, লুইস দিয়াজের যখন খুব ভালো ফর্মে থাকে তখন তিনি অবিশ্বাস্য সব কাজ কারবার করেন, কিন্তু আর একটা সাধারণ ডেতে দেখবেন যে ওনার কাছ থেকে আপনি অ্যাভারেজ পারফরমেন্সটাও পাচ্ছেন না। মানে এটা হয়, পৃথিবীর সকল ফুটবলার এরকম দিন পার করে, মেসি রোনালদো সহ, ইনফ্যাক্ট মারাদোনা পেলে সহ, কিন্তু হয় না যে তার কাছ থেকে এই সংখ্যাটা যদি কমতো, এই অ্যাভারেজ ডে সংখ্যা যদি তার ক্যারিয়ারে কমে যেত লুইস দিয়াজের, তাহলে সে তাকে একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারে তিনি আসলে পরিণত হইতেন, কনসিস্টেন্ট পারফর্মার হিসেবে। তখন তিনি হয়তো হুনোজ মানে আরও বড় ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারতেন। এখন এই প্রশ্নের সাথে লেজুর প্রশ্ন চলে আসে যে বার্সেলোনা আসলে তাকে নিতে পারতো কিনা, আক্ষেপ করবে কিনা। লুইস দিয়াজ তো তাদের একটা প্রেফারেন্স ছিল বলে আমরা শুনেছিলাম। রাশফোর্ড এখন পর্যন্ত বার্সেলোনায় যা করছে, হ্যাঁ, কিন্তু দিয়াজের মতো তো না, দিয়াজের মতো না, বাট আপনি ওইটা হচ্ছে হিসেব করেন, বায়ার্নের তো ওই লেফটে আসলে দিয়াজকে দরকার ছিল, দিয়াজের মতো প্রোফাইলের একটা দরকার ছিল। আপনার বার্সেলোনায় অলরেডি হচ্ছে গিয়ে রাফিনি আপনার ব্যাক করবেন, যিনি ওই পোর্শনটা আসলে কভার আপ করেন। রাশফোর্ডকে দিয়ে আপনি এনেছেন, এখন টাকা পয়সারও একটা ব্যাপার থাকতে পারে সেই জায়গাটায়, সে কারণে রাশফোর্ডকে হয়তো একটু প্রায়োরিটি দেওয়া হয়েছে। দেখেন বায়ার্ন মিউনিখের ব্যাপারটা ভাবছিলাম যে 16 ম্যাচ পরে তারা থামলো ইউনিয়ন বার্লিনের কাছে ড্র করে, এটা একটা স্ট্রেঞ্জ থিং। কিন্তু প্রশ্ন আছে তো, আচ্ছা সুমন আহমেদের প্রশ্ন, কোনটাই বেশি আশ্চর্য হয়েছেন, বায়ার্ন মিউনিখের পয়েন্ট হারানো নাকি আর্সেনালের গোল? বায়ার্ন মিউনিখের পয়েন্ট হারানোতে, ইউনিয়ন বার্লিনের সঙ্গে তারা যে পয়েন্ট হারালো, এই ম্যাচের পয়েন্ট হারানোটা এক্সপেক্ট করি নাই। হয়তো ইনফ্যাক্ট আপনার হ্যারি কেইন যদি ওই 90 মিনিটস ওই গোলটা না দিতেন তাই তো হেরেই যায় বায়ার্ন মিউনিখ। তো যেটা হইতে পারে যে বায়ার্ন মিউনিখ একটু বোধহয় ক্লান্তি ভর করলো কিনা, ক্লান্তি নাকি হচ্ছে পিএসজির ম্যাচের পরে আসলে নিজেদেরকে এখনো হয় না যে অনেক ভালো করছেন পরটা গিয়ে খারাপ হয়ে গেছে কারণ অত মনোযোগী হন, এরকম হতে পারে। কিন্তু ইউনিয়ন বার্লিন বেশ ভালো পরিকল্পনা নিয়ে নামছে, কোলন যেটা একটু দেখাইছিল অনেকটা সেরকম কিছু বোধহয়। আর আর্সেনালের গোল কনসিড করা আসলে অবাক হয়নি, কারণ ভাই খাইতোই, কবে না কবে খাবে, এটাই তো হচ্ছে কথাটা ছিল। এবং আপনি দেখেন যে বায়ার্ন মিউনিখ কিন্তু বুন্দেসলিগাতেও এই সিজনে মানে গোল মনে হয় 5টা না 6টা মাত্র তারা খেলে, এর মধ্যে 2টাই খেয়েছে হচ্ছে এই ম্যাচে এসে। কালকে 16 ম্যাচ উইনিং স্ট্রিকটা ভাঙলো। উইনিং স্ট্রিক চিন্তা করা যায়, 16 ম্যাচ উইনিং স্ট্রিক। আচ্ছা পরের প্রশ্ন, এফ জে জুনিয়র, ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বাফুফে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? বাফুফে পদক্ষেপ নিচ্ছে না এই ব্যাপারে আমার কাছে কংক্রিট খবর নাই, মানে এমন হইতে পারে যে আড়ালের খবর নিচ্ছে অথবা নিচ্ছে না, কোনোটাই আমি নিশ্চিতভাবে জানি না। কিন্তু এই প্রশ্নের জবাবে আমি যেটা জানি, আমি জানতে চাই, প্রথমত আমি জানতে চাই, এবং আমি যদি এই রিলেটেড কোনো জায়গায় উপস্থিত থেকে আমি হয়তো এটা জানার চেষ্টা করব। আমি জানি না আপনি জানেন কিনা। আমিও আসলে ফারহান ওয়াহিদের ব্যাপারটা নিয়ে কারোর সাথে এখন আমার কোনো কথা হয়নি বা কোনো ইনফরমেশন আসলে পাইনি। আমি জাস্ট দেখি যে গ্রুপগুলোতে হচ্ছে গিয়ে তার ম্যাচের দিন উনি 11-এ থাকছেন, তার পারফরমেন্সের কথাবার্তা, নিঃসন্দেহে এটা নেক্সট দিন আসলেই এটা আমার খুবই জানার আগ্রহ, যেখানে মানে হয় কি এইটা তো আর ধরেন যার তার কাছে জিজ্ঞেস করা যায় না, এগুলো যেহেতু অনেক মানে ওপরের দিকের ব্যাপার, তাদেরকে জিজ্ঞাসা করতে হয়। আমরা আশা করছি যে এটার একটা সঠিক উত্তর নিয়ে আমরা দ্রুত ইনশাল্লাহ হাজির হইতে পারবো। তবে যেটুকু আমরা জানি যে এই যে আমরা জানি না, এটা একটা অপরাধ এই সেন্সে যে ফুটবল ফেডারেশনের আসলে কাজ করে শুরু করে দেওয়া উচিত। হ্যাঁ, হয়তো ফারহান আলী ওয়ালিদ স্বপ্ন দেখছেন তিনি ইংল্যান্ডে খেলবেন, হয়তো আমরা তার জন্য বেস্টটাই চাই, তিনি খেলুন, ইংল্যান্ডে খেলুন। কিন্তু যদি সেটা না হয়, যদি একটা সেকেন্ড থট থাকে বা হচ্ছে গিয়ে ধরেন তার মাথায় সেকেন্ড থটটা দেয়া, হ্যাঁ এক্স্যাক্টলি, এই সেকেন্ড থটটা পুশ করে রাখা, এখানে হামজা খেলছে, সমীর খেলছে, তুমি আসবে কিনা, আমি রেডি ফর ইউ, যে তুমি যখনই পারবা তুমি কিন্তু আইসো, তুমি কিন্তু তোমার জন্য কিন্তু আমার দুয়ার খোলা। এইটা ইংল্যান্ড টিমে যখন চিন্তা করবে হয়তো যে না ঠিক আছে আমি হয়তো পারছি না বা আমি জানি না কি হবে, এরকম হলে তখন তিনি কোনো সেকেন্ড থট, কোনো টাইম ওয়েস্টিং ছাড়াই উনি যেন এই করতে পারেন। এবং বাংলাদেশের সাথে নিয়মিত যোগাযোগটা রাখা, তিনি যেন যোগাযোগ রাখলে কি হবে, তিনি বাংলাদেশ ব্যাপারটা অনুভব করবেন আরও নিবিড়ভাবে। আমি প্রেটি শিওর যে এখনই তিনি করেন, বাংলাদেশের সমর্থকেরা তো নিয়মিত তাকে বার্তা পাঠান, যেটা হবে যে তিনি হয়তো বাংলাদেশের খেলাটাও দেখবেন ইন্টারন্যাশনাল ব্রেকের সময়, ইংল্যান্ডের খেলা চলবে এক টিভিতে, বাংলাদেশের খেলাটাও চলবে। এই জিনিসটা তো দরকার, তখন তো প্রস্তুত থাকবেন। এবং এটা যদি আমরা এরই মধ্যে না করে থাকি তাহলে আমরা একটা দোষ করছি, তাই না? ফারহান আলী ওয়ালিদকে নিয়ে তো তিনি যখন প্রথম ফুলহ্যামের সাথে তার ওই প্রফেশনাল কন্ট্রাক্টটা হলো, আমরা তো শো করলাম এবং ওখানে তার এজেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে যে না এটা পজিটিভ, এটা হতে পারে। এটা এই যে খুবই যুক্তিযুক্ত প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো আমাদের উত্থাপন করে মানে করতে পারা উচিত নিয়মিত বেসিসে।
বাংলাদেশের প্রশ্ন আছে টিকিট নিয়ে করবো? হ্যাঁ করেন। আপনার কাছে আছে কিছু বাংলাদেশ? বাংলাদেশ নিয়ে আছে, করেন, একটা করেন, আমি আর কত করবো। সিদরাতুল কবির তার প্রশ্ন, ফেসবুকের প্রায় সবকটা ফ্যান বেস থেকে বাংলাদেশের আপকামিং ম্যাচ বয়কট করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন? দেখেন, এই সমর্থকরাই আসলে প্রাণ, সুতরাং তারা যে বয়কট করছেন বা তারা তাদের প্রতিবাদটা করছেন, সেটার পেছনেও তো কারণ আছে। সেটার পেছনেও হয়তো তাদের কোনো না কোনো আসলে একটা স্ট্যান্ড রয়েছে, তাদের কোনো না কোনো একটা প্রত্যাশা রয়েছে। তারা ধরেন এটাই অভিমান থেকেই করছে, এটাই আসলে আমি বিশ্বাস করি। নানা কিছুর কারণে সেটা হতে পারে, টিম নিয়ে হতে পারে, কোচদের এখনো থাকা নিয়ে হতে পারে, টিকিটের প্রাইস বাড়ানো নিয়ে হতে পারে। তো এগুলো তো ভাই হচ্ছে গিয়ে সমর্থকরাই শক্তি। ওই যে আমরা মেইন শোতে আপনিই তো হচ্ছে গিয়ে বেস্ট একটা এক্সাম্পল দিয়েছিলেন, আর্সেনাল এবং সান্ডারল্যান্ড খেলাটা যখন হলো, তখন আর্সেনালকে কিভাবে আসলে মেন্টাল ব্যারিয়ার ক্রিয়েট করেছিল সাপোর্টাররা। সুতরাং সেটাও তো হচ্ছে গিয়ে সান্ডারল্যান্ডের সাপোর্টাররা সেই কাজটা তারা করেছে। সুতরাং বাংলাদেশেও তো সেই জিনিসটা হচ্ছে গিয়ে এই সব ফ্যান বেসরাই ওন করে। এই যে ধরেন বাংলাদেশে এত যে আমরা বাইরের লিগে খেলা, বাইরের দেশে খেলা ফুটবলারদেরকে এখন ন্যাশনাল টিমে পাচ্ছি, এইটার ফুটবল ফেডারেশনের যতটুকু না অবদান, ফুটবল ফেডারেশনের অবদান কাগজ কলমের দিক থেকে, সেইটা ফ্যানরা করতে পারবে না। কিন্তু হচ্ছে ওই প্লেয়ারদের কাছে পৌঁছানো, ফুটবল ফেডারেশনকে জানানো, মানুষজনকে জানানো, হ্যাঁ আমাদের সাথে নারীর সম্পর্ক রয়েছে, এমন একজন ফুটবলার আছেন এখানে, এই কাজগুলো তো ফ্যানরাই করেন। সুতরাং ফ্যানদের মতামতকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। এবং আমার মনে হয় ধরেন দিন শেষে মাঠে যাক আর না যাক ওনারা ফ্যান বেসরা, সেটা অভিমান থেকে হতে পারে, রাগ করা থেকে হতে পারে, সবাই কিন্তু হচ্ছে আপনার ইচ অ্যান্ড এভরি সেকেন্ডস ওই ম্যাচটার তারা দেখবে। কারণ হচ্ছে আপনি রাগ করে থাকলেও মাঠে আপনি না যাবেন, কিন্তু আপনি মনে ওই বাংলাদেশটাই ধারণ করেন এবং ওই দিন মাঠে না গেলেও আপনি চাইবেন বাংলাদেশ দলটা জিতুক। আচ্ছা, আর একটা জিনিস বলি যে বাংলাদেশের সমর্থকরা যেমন মাঠে যাওয়ার অধিকার রাখেন, মাঠে না যাওয়ার অধিকার রাখেন, এটা তাদের একেবারেই ব্যক্তি স্বাধীনতার জায়গা। এবং তারা যদি মনে করেন এটাকে তাদের প্রতিবাদের ভাষা, সেটাও তারা করতেই পারেন। কিন্তু আমার বিশ্বাস যে ওনারা ইন্ডিয়া ম্যাচটায় হয়তো আসবেন এবং ইন্ডিয়া ম্যাচে তাদের ওই সমর্থনটা বাংলাদেশ টিমের দরকার। আপনার হয়তো ক্ষোভ কোনো নির্দিষ্ট ব্যক্তির উপরে থাকতে পারে, কিন্তু আপনি সেটার জন্য বাংলাদেশকে ভোগাবেন কিনা বা বাংলাদেশের যখন আপনার সমর্থনটা প্রয়োজন সেটা আপনার মিসিং থাকবে কিনা, সেটা একটা দেখা যাচ্ছে। আমি খুব ইম্পর্টেন্ট একটা এখানে বলতে পারি, কালকে হামজা চৌধুরীর খেলা দেখতেছিলাম, মানে হামজা চৌধুরী দল লেসেছে, হামজা চৌধুরী তো নামের নেই, লেসের সিটি এবং নরউইচ সিটি। নরউইচের কোচ প্রচণ্ড চাপে, তরুণ কোচ। নরউইচ ফ্যান যখন 1-0 গোলে এগিয়ে, নরউইচ সমর্থকেরা সমর্থন দিচ্ছে দলটাকে। ম্যাচটা শেষ হচ্ছে 2-1 গোলে হেরেছে নরউইচ। তারা শুধুমাত্র কোচকেই তারা বা যাকে তাদের পছন্দ না সেটাকে তারা অন্যভাবে ট্রিট করছে, কিন্তু সেখানে প্রচণ্ড পরিমাণ দুও শুনেছেন, এই শুনেছেন, কিন্তু প্লেয়ারদেরকে তারা আবার ঠিকভাবে ট্রিট করছে। সো আমাদের এইটাও একটু বুঝতে হবে বোধ হয় যে আমাদের প্লেয়ারদের বা আমাদের ফুটবলারদের আত্মবিশ্বাসটাও যাতে চাঙ্গা থাকে, এইটাও বোধ হয় আমাদের সমর্থকের জায়গা থেকে একটা দায়িত্বের পর্যায়ে পড়তে পারে। এবং আরেকটা জিনিস একটু সঙ্গে যোগ করি, সমর্থকেরাই এই খেলার প্রাণ, ফুটবল তো আরও বেশি, ফুটবল সমর্থক ছাড়া কিছুই নাই। আবার ধরেন এইটাও সঠিক যে কখনো কখনো কোনো একটা জায়গায় তাদের ধৈর্যের সীমা বা বাঁধটাও অতিক্রম হয়ে যেতে পারে। সেইটা ম্যানেজ করার জন্য বাংলাদেশ ফুটবল টিম কি করছে? জামাল ভুঁইয়া প্রেস কনফারেন্সে এসে হয়তো বলতেই পারেন যে আপনারা মাঠে আসেন, অনুরোধ করতেই পারেন, সেটা দিয়ে হয়তো তাদের মন গলাতে, সেই মনটা গলানোর কাজটাও আমি আসলে দেখতে চাই। কারণ একটা ফেডারেশন তো কখনোই আসলে একটা সমর্থকের আঙ্গিক থেকে খেলাটা দেখে না, ফেডারেশন তাদের মতো করে তাদের সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্তের পরেও হয়তো সমর্থকের সঙ্গে তাদের দূরত্ব থাকার পরেও যদি থাকে, সেই দূরত্বটা ঘোচানোর দায়িত্ব ফুটবল ফেডারেশনের, সমর্থকের না। হ্যাঁ, ট্রু। তো এই ক্ষেত্রে বিরাট বড় দায়িত্ব আসলে ফেডারেশনের থাকে, প্লেয়ারদের থাকে, কোচদের থাকে। যাই পরের প্রশ্ন, ওইটা নিয়েই, আপনার টিকিট নিয়ে। মোহাম্মদ ওয়াহাব, বাংলাদেশ বনাম ভারত ম্যাচের টিকিট 300 থেকে 500 করা হলো কেন, সেটা জানতে চাই। ধরুন আমি হয়তো দিতে পারবো, কিন্তু যাদের পক্ষে দেওয়া কঠিন তারা ইচ্ছা থাকা সত্ত্বেও ম্যাচ দেখতে পারবে না। বাফুফে কি আদৌ ভক্তদের কথা চিন্তা করে? আচ্ছা, এই জায়গা হচ্ছে একটা জিনিস বলে নিই, টিকিট 400 থেকে 500 করা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে যে আপনি হংকং ম্যাচ, সিঙ্গাপুর ম্যাচ সেটা দেখেছেন 400 টাকায় গ্যালারিতে বসে, এই ম্যাচের টিকিটের দাম 500 করা হয়েছে। আর 300 করা হয়েছে আপনার বাংলাদেশ ভার্সেস নেপাল যে ম্যাচটা রয়েছে, প্র্যাকটিস ম্যাচ, সেই ম্যাচটার টিকিটের দাম করা হয়েছে 300 টাকা। 500 টাকা গ্যালারির টিকিট, সেটা অবশ্যই বাংলাদেশের পার্সপেক্টিভে একটু বেশি। এইটা মানে বলতে কোনো মানে এইটার আবার ব্যাপারটা এরকম, দেখেন মানে কিছু কিছু সময় আমাদেরকে একটু বাস্তবতাও মেনে নিতে হয় বা হবে হয়তো, যে আমি কিন্তু টিকিটের বেশি দামে চড়া দামের ঠিক
মানে বিপরীতে অবস্থান করি, এটা আমার ব্যক্তিগত স্ট্যান্ড, এটার সঙ্গে কোনো কিছু মেলানো না। আমি বিশ্বাস করি ফুটবলের টিকিট হওয়া উচিত সস্তা, সস্তায় যেন একটা 100 টাকায় আমি ফুটবল ম্যাচ দেখার দাবি রাখি, এইটাই আমি বিশ্বাস করি। কিন্তু আমি যেটা এখানে বলতে চাইছি হচ্ছে, যখন একটা জিনিসের সাপ্লাই কম থাকে আর ডিমান্ড থাকে প্রচুর, ওই জিনিসের দাম বাড়বে, আপনি ঠেকাইতে পারবেন না। ইন্ডিয়া ম্যাচ নিয়ে একটা মানুষের প্রবল আগ্রহ থাকবে, এটাই খুব ন্যাচারাল। তো সেইখানে আপনি আসন সংখ্যা মোটে 24,000 25,000, তাই তো? 25,000 কম কম 21,500 এরকম। তো সেইখানে আপনি কি করবেন বলেন? মানে সেইখানে আবার এইটাও আমাদের দেখতে হবে যে আমাদের ফুটবল ফেডারেশনের এই টিকিটের টাকাগুলো পায়, এই টাকাগুলো ফুটবল ফেডারেশনের একটা অর্জন, এটা দিয়ে যদি ভালো কাজ হয় তাহলে হয়তো কন্ট্রিবিউট করলাম, কেউ হয়তো এইবার পারলাম না, তাদের জন্য অন্য একটা ব্যবস্থা করে দেওয়া, মানে সব কিছু আসলে বুঝতে হবে। তবে ন্যূনতম প্রাইস আর সর্বোচ্চ প্রাইসের ভেতরে মনে হয় আরেকটু, আমি আরও বড় গ্যাপ রাখার পক্ষে। ন্যূনতম প্রাইস দরকার হইলে নিচে, গ্যালারির নিচে, যেটা একদম যেখানে বসে দেখা যায় না, মানে যেখানে বসলে ব্যারিয়ার নিচের, মানে একদম নিচের যে রোটা, ওই সিট অনুযায়ী আপনি টিকিট বেচেন, ওই রোটা আপনি 200 টাকা বেচেন, ঠিক আছে? কিন্তু আমাদের তো হয়েছে যে সিটের নাম্বার মেনটেন হয় না, ওইগুলো প্রপার মেনটেন্যান্স হইলে হয়তো ওই আপার লিমিট আর লোয়ার লিমিটের তফাৎটা আরও প্রপারলি করা যাইত। জাকের আহমেদের প্রশ্ন, বিশ্বকাপ জয়ী কাফু বাংলাদেশে আসতেছে, এতে কোনো পজিটিভ দিক আছে কিনা? ওই লাতিন বাংলা কাপের জন্য বাংলাদেশে আসার কথা রয়েছে কাফুর। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে ভেরন, ক্যানিজিয়া অথবা বাতিস্তুতার মধ্যেও নাকি একজন আসলেও আসতে পারেন। এটার প্রভাব আসলে ধরেন, এটার প্রভাবের কিছু দরকার নেই, এটার প্রভাব আসলে কি হবে, এটা সেলিব্রেটরি কিছু একটা টাইপ ম্যাচই আসলে এগুলোকে ভাবা উচিত। তবে যেটা হবে যে কাফুর মতো ফুটবলারকে যদি আপনি কাছে থেকে দেখতে পারেন, আপনি কেন দেখতে চাইবেন না? মানে লেজেন্ড অফ দ্য গেম। এবং ধরেন হচ্ছে দিন শেষে ব্রাজিলের যেই ক্লাবেরই বা যেই দলটাই আসুক, আন্ডার 20 লেভেলের, আর্জেন্টিনার যারাই আসুক, বাংলাদেশের একটা আন্ডার 20 লেভেলের টিমও সেখানে খেলবে, এটাও তো আপনার হচ্ছে কম কথা না। হ্যাঁ, হয়তো কম কথা না, কিন্তু ধরেন ওইখানে যদি গ্যালারিতে আমরা দেখি যে ধরেন বাতিস্তুতা, কাফু, এরা হচ্ছে ধরেন আমাদের জেনারেশন ফুটবলার, ইয়াঙ্গার জেনারেশন হয়তো বাতিস্তুতা, কাফুকে খুব কমই পেয়েছে, কিন্তু কাফু যে আসলে কি ছিলেন এটা তো কাফু মানে ওই সময়ের লোকেরা সবাই জানেন। তাকে সর্বকালের বোধহয় সেরা রাইট ব্যাকও কেউ কেউ ধরবেন। কারণ ব্র্যান্ডিং এর দিক থেকে বা হাইপ ক্রিয়েশনের দিক থেকে এগুলো ধরেন এগুলোর নেগেটিভ সাইড নাই আসলে। আমি ঠিক আছে, খুব মানে মন্তব্য করার মতো জানি না সত্যি কথা বলতে, যে এটা নিয়ে মন্তব্য করব। কিন্তু আমি এইটুকু জানি যে কাফু আসবেন বা আসছেন, কাফুর ভিডিওটা আমি দেখেছি, এটা আমাকে এক্সাইটেড করে, ইট এক্সাইটস মি। রেডি যাও, जाएंगे क्या পরের প্রশ্ন में? श्योर। अच्छा जा रहा है हम, ओके सॉरी गाइस। সানজিদা মুন, তার প্রশ্ন, গার্নাচোর পারফরমেন্স নিয়ে কিছু বলেন, দারুণ দুইটা অ্যাসিস্ট। আর কেউ একজন বলছিলেন ওই প্রশ্ন নিলে বেশি ভালো হইতো, গার্নাচোকে নিয়ে প্রশ্নটা করছিলেন, সে রিফাত ভাই বলছিলেন গার্নাচোকে দিয়ে কাজ হবে না, এই সেই হবে। ভাই আমি এখনও বলি গার্নাচোর নিয়ে কাজ হবে না, কেন কাজ হবে না? আমি বলি গার্নাচো ওই ফাইনাল থার্ডের আগে যা করে আর ফাইনাল থার্ডের পরে যা করে, এদের মধ্যে একটা বিস্তর ফারাক। এই গার্নাচো যদি তার ফাইনাল থার্ডের ফিনিশিং ঠিক করতে পারে, সে একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের রূপান্তর হবে, যেটা তার টিমকে অন্য মাত্রায় নিয়ে যাবে। হ্যাঁ, সো আচ্ছা দুইটা অ্যাসিস্ট্যান্ট কি বলবো বলেন? আমি তো ভালো করছে, ভালো করছে, এটাই বলবো, ভালো করছে। ধরেন গোল আর অ্যাসিস্ট পাচ্ছে, ভালো করছে। এবং খুবই যেটা ভালো হচ্ছে ধারাবাহিকভাবে প্রতিটা ম্যাচে পারফর্ম করে যাচ্ছে। এই তো আপনার শেষ 4 ম্যাচের মধ্যেই তো আপনার 2টা গোল 2টা অ্যাসিস্ট, এই ধারাবাহিক গার্নাচোকে তো আমরা আসলে ম্যানচেস্টার ইউনাইটেড খুব অল্প স্প্যানের জন্য দেখেছিলাম, খুবই অল্প স্প্যানের জন্য, এছাড়া তো আসলে দেখিনি, কনসিস্টেন্সি তার আসলে ছিলই না। সুতরাং তিনি যে আসলে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারেন, আমার মনে হয় এই জিনিসটা প্রমাণ করার পর আসলে ওই তুলনা বা তবে ওকে দিয়ে হচ্ছে এটা বলা যায়। গার্নাচো তার প্রেফার্ড পজিশনে খেলতে পারতেছেন, এইটা আরেকটা কারণ হইতে পারে, যেটা ইউনাইটেডের সবসময় পারতেন না। পরের প্রশ্ন যাই, জিসান 00, হাউ ডু ইউ সি এস্তেভাওস পারফরম্যান্স সো ফার দিস সিজন অলদো হি ইজন্ট গেটিং 90 মিনিটস প্লেইং টাইম ইন অল ম্যাচেস? আই লাভ এস্তেভাও। আমি এস্তেভাওকে আসলে নিয়মিত একাদশে দেখতে চাই। অনেক পাণ্ডিত অবশ্য এটার বিপক্ষে, মানে এস্তেভাওকে নিয়মিত খেলানোর পক্ষে তারা নাই। তবে আমার কাছে তারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো খেলা বুঝেন, কিন্তু আমার কাছে কেন মনে হয় যে এস্তেভাওকে একটু সময় দেওয়া গেলে এস্তেভাও থিতু হয়ে যেতেন দল। আবার একটা জিনিস আপনি খেয়াল করেন,
গতকালকের ম্যাচেও কিন্তু এস্তেভাওকে সেকেন্ড হাফে নামানো হয়েছে, নামানোর পরেই হচ্ছে গিয়ে তিনি ম্যাজিকের মতো আসলে সবকিছু পুরো স্পিডটাই আসলে পাল্টে গেছে চেলসি। আবার মারেস্কা তো ওই কাজটাও করছেন, তিনি কিন্তু সবাইকে প্রপারলি ইউজ করছেন, মানে সবাইকেই তিনি সময় দিচ্ছেন এই জিনিসটা। যেমন গতকালকেও তো আপনার দালেবকে নামানো হলো, এরপর দালেবকে তুলে নেওয়া হলো, এস্তেভাও নামলেন। তো চেলসির এখন ওই জায়গাটায় এতগুলো অপশন, সেই কারণে হচ্ছে গিয়ে আপনার এই অন অ্যান্ড অফ আসলে করতে হবে। এবং ফ্যাটিগের একটা বড় ইস্যুস তো আছে, যে জিনিসগুলো তিনি আসলে উল্লেখ করেন, কারণ চেলসি চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে আবার ফেরত আসতে হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ তারা খেলেছে বাকুম পায়রাতে, আচ্ছা, আজারবাইজানে। মেহেদী হাসান সানভি তার তিনি বলেছেন, ভাই গত সেপ্টেম্বরে আমি আর আমার এক বন্ধু 2টা লিভারপুলের জার্সি কিনেছিলাম, তারপর থেকেই মনে হয় ক্লাবটার ভাগ্য উল্টে গেল। জার্সি গায়ে ওঠার থেকেই এমন পারফরমেন্স, মনে হয় যেন আমাদের কেনাকাটাটাই ছিল অপয়া ট্রান্সফার। এটা আবার যে অপয়া ট্রান্সফার তো অনেকের কাছে আবার মনে হয় না যে অনেকে দেখবেন যে মন্তব্যে ঘরে পাবেন যে প্রেডিকশন দিছে এই কারণে এটা হয়েছে, কিন্তু তারা কিন্তু ওই যেদিন রিয়াল মাদ্রিদ ধরেন করলো বার্সেলোনার প্রেডিকশনটা, যে আমাদের সবার মিললো, 3 জন আমরা দিলাম রিয়াল মাদ্রিদ জিতবে, এবং রিয়াল মাদ্রিদ, তখন কিন্তু এসে কেউ বলে না যে ভাই আপনার প্রেডিকশন আপনারা ভালো করছেন, ঠিক আছে, যেটা মিলে না সেটা নিয়ে কিন্তু তারা আবার চলে আসেন, কারণ ওই ক্ষতটা ওনারা জমা রাখেন যে ঠিক আছে আজকে দিমু, তারপর যখন রেজাল্ট হয় তারপর দিতে আসেন ওনারা। আর যেদিন পারেন না সেদিন দমে যান, আজকে দিতে পারলাম না, যাক ব্যাটারদের প্রেডিকশন তো আজকে মিলেই গেল, ঠিক আছে আজকে ছাইরা দিই, এরকম একটা ব্যাপার। আপনিও এইরকম তককে থাকতে পারেন, ঠিক আছে, আশা রাখেন কোনো একদিন ঠিকঠাক হয়ে যাবে। আর আপনি ভুলেও আপাতত হচ্ছে কি আর্সেনালের ফ্যানরা আপনার কাছাকাছি ঘোরাঘুরি করছে, আপনাকে বলছে যে ভুলেও আপনি আর্সেনালের জার্সি গায়ে জড়ায়েন না, কিনেন ভাই কিনেন। আচ্ছা, পরের প্রশ্নে যাই। রিফাত উল শাইর, তার প্রশ্ন, রিফাত ভাই ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরোকে সাব করানোর পর অলওয়েজ গোল খাচ্ছে, এটা কেন হচ্ছে বলে মনে হয় আপনার? কাসেমিরো কি আন্ডাররেটেড নাকি ইপিএল এ? কাসেমিরো আন্ডাররেটেড না, তার হাইপও চলে যায় নাই, পারফরমেন্স ইজ গুড, যে কারণে কাসেমিরো না থাকলে সমস্যাটা হয়ে যাচ্ছে, দেখেন মানে নামানো হচ্ছে ধরেন পরে গিয়ে মানুয়েল উগার থেকে, কারণ উগারতে নামলে সেই সার্ভিসটা কাসেমিরোর মতো পাওয়া যায় না। উগারতে আর কাসেমিরোর প্রোফাইল ইজ নট দ্য সেম। আর কাসেমিরো যখন খেলতেছেন তখন তার পাশে থাকতেছে হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ, মানে ব্রুনো ফার্নান্দেজকে যদি আপনি ছেড়ে দেন, কাসেমিরো ইজ ডুইং অল দ্য ডার্টি ওয়ার্কস। হ্যাঁ, সো এই জিনিসটা তখন ক্রিয়েটিভিটির দিকে যখন কাসেমিরো থাকে না তখন এটার প্রভাবটা থাকে। এইটার ডিরেক্ট কোনো রিপ্লেসমেন্ট ইউনাইটেডের এই মুহূর্তে মানে চোখে দেখার মতো আসলে নাই, এইটা একটা কারণ হইতে পারে আমার কাছে মনে হয়। আমার কাছে শেষ প্রশ্ন, মোহাম্মদ রিয়াদ, কোনটা হওয়ার সম্ভাবনা কম? বুঝলাম। ম্যানচেস্টার ইউনাইটেডের টপ 4-এ থাকা প্রিমিয়ার লিগে, এবং বলেছেন সম্ভাবনা কম হিসেবে সিরিয়াল করতে, হ্যাঁ, বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জেতা, পয়েন্ট টেবিলে রিফাত ভাইয়ের কামব্যাক, মানে প্রেডিকশনে আপনার কামব্যাক, আমার কামব্যাকের সম্ভাবনা সবচেয়ে বেশি। এক্স্যাক্টলি, রিফাতের কামব্যাকের সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর দ্বিতীয় ম্যানচেস্টার ইউনাইটেডের টপ 4-এ থাকার সম্ভাবনা আমার কাছে সেকেন্ড, এবং বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জেতা। বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে জেতার যে ব্যাপারটা, এইটা ধরেন ডিফেন্স ঠিক করলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব, বিশ্বাস করি। ঠিক করতে করতে আরো কত কিছু যে হয়ে যায়, না হয়তো হইতে পারে, কিন্তু এই ডিফেন্স দিয়ে জিততে পারবে না। কিন্তু আমার ধরেন সিজন শুরুর সময় চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ছিল বার্সেলোনা, যে জিতবে বা জিততে পারে এরকম, কিন্তু যে ডিফেন্স ভাইয়েরা দেখাচ্ছে তাদের তো সে ভরসা পাচ্ছি না। আমার প্রেডিকশনের মতো হয়ে গেছে বার্সেলোনার ডিফেন্স। একটি শেষ প্রশ্ন, রিফাত, আজকে দুজন রিফাতের প্রশ্ন নিয়েছি আমি। রিফাত আয়মান সিন্ডিকেট করলেন, তাই তো মনে হচ্ছে, যাক নতুন সিন্ডিকেটের একটা তকমা পাইতে পারে, রিফাত সিন্ডিকেট। আচ্ছা, ইফ লিভারপুল বিট সিটি টুনাইট, দ্য পয়েন্ট ডিফারেন্স বিটুইন আর্সেনাল অ্যান্ড লিভারপুল গনা বি লাইক 5 points, হ্যাঁ, ইজ আর্সেনাল গনা বোটল দ্য লিগ এগেইন, লিগ টাইটেল এগেইন? আচ্ছা, আমি তো বলি আর্সেনালে বটল করার সম্ভাবনা চিরকালীন থাকবে, হ্যাঁ, এইটা ধরেন এপ্রিল মাসে মার্চ পর্যন্ত আর্সেনাল, মার্চের পরে আমি ছেড়ে দিব হয়তো, কিন্তু আমার যে নিজস্ব অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় আমার ধরেন যথেষ্ট জোর আছে, আমি খুব জোরালো মানে বলতে পারি যে মার্চ পর্যন্ত আর্সেনালের উপরে ভরসা আসলে নাই। কিন্তু আমার বিশ্বাস যে আর্সেনালের এইবার আর বটল করার মতো কারণগুলো মিসিং। প্রতিবার বটল করে তার পিছনে একটা কারণ থাকে, এইবার সেই কারণগুলো একটু মিসিং। আমি সান্ডারল্যান্ডের সঙ্গে এই ড্রটা সান্ডারল্যান্ডের দুর্দান্ত পারফরমেন্স হিসেবে দেখতে চাই, এবং প্রিমিয়ার লিগে আপনি একটা সব ম্যাচ জিততে পারবেন না, প্রিমিয়ার লিগে আপনাকে ঝামেলায় পড়তে হবে। তো এই হিসাবে আমি আর্সেনাল কাছে ছাড় দিতে চাই।
আর এই পয়েন্টের ডিফারেন্স এইটা হইলে তখন হয়তো চাপটা অন্যরকম হবে, সেটা আর্সেনাল কি করে ডিল করে, এইসব ডিল করতে না পারলে তো আপনি লিগ জিততে পারবেন না। দেখেন উনি হচ্ছে লিভারপুলকে ধরেন বটল আপ করার জন্য লিভারপুলকে আনছেন, উনি কিন্তু সিটিকে কিন্তু আনছেন না। সিটি কিন্তু লিভারপুলের থেকে 1 পয়েন্টে এগিয়ে, এবং আজকে যদি সিটি জিতে যায় তখন আপনার সিটির সাথে আর্সেনালের পয়েন্ট হবে 4। মানে এখনো আসলে মানুষজনের বিশ্বাস যে লিভারপুল কামব্যাক করবে। লিভারপুল করতেও পারে, আমি এখনো লিভারপুলকে বললাম না, মানে এটা পজিটিভলি আমি দেখছি, কারণ হচ্ছে কি আপনার এই সিজনে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিজন শুরুর আগে তো আমি প্রেডিকশন দিয়েছিলাম লিভারপুল আবার জিতবে। সবাই দিয়েছিল, সবাই। ধন্যবাদ। আজকে আমরা 30 মিনিটের নিচে শেষ করেছি। 30 মিনিট কাটায় 30 মিনিট, পাক্কা মনে 30 বাইকো 30 এরকম চলে গেছে। ভাই ধন্যবাদ, অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.